সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজানের আজকের এই সন্ধ্যায় ইফতারের পর মুহূর্তে তোমাদের সামনে হাজির হয়েছি বেশ কিছুদিন পরে। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সহকারী অধ্যাপক। সরকারি কলেজে পাঠদানের পাশাপাশি বাংলাদেশে যারা চাকরি প্রত্যাশী অর্থাৎ বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তাদেরকে বিভিন্নভাবে বাংলার বিষয়গুলো নিয়ে পরামর্শ এবং সহায়তা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় জাকির বিসিএস স্পেশালের এই পেজ থেকে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছ। তো আমরা বাংলা সাহিত্য নিয়ে আজকের এই আলোচনাটি করবো বলে তোমাদের ঘোষণা দিয়েছিলাম, এবং এভাবে আমরা আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো শুরুতে একটু বাংলার যুগ মান বন্টনটা একটু বলে নিব। আমি জানি যদিও তোমরা জানো, তবু আমার একটু দায়িত্ব, আমি মান বন্টনটা একটু তোমাদের দেখাচ্ছি। বাংলার যে মান বন্টন, আচ্ছা দেখো, তোমরা জানো যে বাংলা এই বিষয়টিতে মোট কি 35 নম্বরের প্রশ্ন থাকবে, তাই না? তোমরা সবাই জানো আমাদের যে বাংলা আমরা বিষয়টি পড়াবো তোমাদের প্রিলিমিনারি যে 200 নম্বরের পরীক্ষা, 200 নম্বরের যে প্রশ্ন, এর মধ্যে বাংলা থেকে কি 35 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে সাহিত্য থেকে থাকবে কত? সাহিত্য থেকে থাকবে 20 এবং ব্যাকরণ থেকে থাকবে 15। নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে তাই না? ব্যাকরণ থেকে মোট প্রশ্ন থাকবে কতটি? 15 নম্বরের, 15টি কোশ্চেন, 15 মার্কস। এবং সাহিত্য অংশ থেকে 20 মার্কসের কোশ্চেন হবে। তোমরা অনেকেই আমাকে সালাম দিচ্ছ, আমি সবার সালামের উত্তর একসাথে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি ইনশাআল্লাহ। আজকে সারাদিন সিয়াম পালন করে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে তারপর তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আশা করছি একটি সুন্দর কিছু সময় তোমাদের সামনে কাটাবো, সেই প্রত্যাশা নিয়ে আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো আমরা এই সাহিত্যের যে 20 নম্বরের আমাদের বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন, এর আবার মূলত দুটি পার্ট। এর একটি হচ্ছে প্রাচীন মধ্যযুগ 5 + 15, যদিও এই 15-র আবার ভাগ আছে 10 + 5, আমরা সেই ভাগে যাব না, কারণ আমাদের পিএসসি ডাইরেক্ট বলে দিয়েছে যে সাহিত্যকে দুটো ভাগে, 5 মার্কের কোশ্চেন কি প্রাচীন প্লাস মধ্যযুগ। সাহিত্যের যে 20টি প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, সেই 20টি প্রশ্নের 5টি প্রশ্ন প্রাচীন এবং মধ্যযুগ থেকে, খুবই সঙ্গতভাবেই প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন, অর্থাৎ চর্যাপদ থেকে 2টি প্রশ্ন, এবং মধ্যযুগের গীতিকা, এখান থেকে 3টি প্রশ্ন, মোট প্রাচীন মধ্যযুগ থেকে 5। আর আমরা আজকের যে আলোচ্য সূচিটা তোমাদের সামনে নিয়ে এসেছি আধুনিক যুগ, দেখো আমরা শিরোনামে লিখেছি আধুনিক যুগ। এই আধুনিক যুগ থেকে মোট প্রশ্ন হবে কয়টি? 15টি। তার মানে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো যে প্রায় অর্ধেক প্রশ্ন কিন্তু আমাদের সাহিত্য থেকে হবে। আমরা আজকের যে আলোচনার টপিকটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই আধুনিক যুগ থেকে বিসিএস পরীক্ষায় কতটি প্রশ্ন থাকবে? 15। শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল, কবিতা দিয়ে এত কিছু পড়ে মোট প্রশ্ন 5টা। সেখানে আধুনিক যুগ থেকে প্রশ্ন থাকবে কয়টি? 15টি। আমরা তাহলে আধুনিক যুগের যে 15টি প্রশ্ন থাকবে, কিভাবে থাকবে, কোন কোন অংশ থেকে থাকবে, সেটি তোমাদের আজকে আলোচনা করবো। আশা করছি তোমরা বিষয়টি উপভোগ করবে এবং কিছু শিখতে পারবে। ধন্যবাদ। আমরা তাহলে শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা। আর আমি তোমাদের প্রশ্ন নিব শেষে। তোমরা অনেকে প্রশ্ন করো, তো যেটা আমি তোমাদের কাছে অনুরোধ করব, ক্লাসের শুরুতেই প্রশ্ন তো অবশ্যই নিব। তোমাদের প্রশ্ন থাকবে, কৌতূহল থাকবে, জিজ্ঞাসা থাকবে, কনফিউশন থাকবে। যেহেতু তোমরা শিক্ষার্থী, আবার অনেকে অনেক রকম বই পড়ো, নানান বইয়ে অনেক কিছু, নানান রকম তথ্য আছে, তথ্যের বিভ্রাট আছে, থাকতেই পারে, এটা থাকা খুব সম্ভব। কাজে তোমাদের প্রশ্ন থাকবে। তবে আমি শুরুতেই
আমি একটু আমার মতো করে আলোচনাটা একটু করতে চাই। আলোচনা করার পরে আমার ধারণা অনেক হবে না, সেটি হয়ে যায়, একটু ঝামেলা, অনেক অনেক রকম প্রশ্ন করো। যে প্রশ্ন অবশ্যই নিব, আমি আবার কথা দিচ্ছি, ক্লাসের শেষের দিকে গিয়ে আমি তোমাদের বলে দেবো যে এখন তোমরা প্রশ্ন করো। আর আমার এটুকু বিশ্বাস যে আমি যখন ক্লাস করাবো, ক্লাস যখন তোমরা মনোযোগ দিয়ে করতে থাকবে, অনেক প্রশ্নের উত্তর কি তোমাদের এমনিতেই তোমরা পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে শুরু করি আধুনিক যুগ। আচ্ছা, কখন থেকে শুরু হয়েছে আধুনিক যুগ? আধুনিক যুগের শুরু কখন থেকে, সূচনা কখন থেকে? 1801 সাল থেকে বা 19 শতক। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা ঘটেছে। ক্লিয়ার না মানে কি সাউন্ড? ক্লিয়ার না শব্দ নাকি ছবি? শিক্ষার্থী বন্ধুরা আটকে যায়, তাহলে নেটের জন্য মেবি সমস্যা হচ্ছে, অনেক ডিস্টার্ব হচ্ছে। ক্লিয়ার না, সবাই বলছে ক্লিয়ার না, নেটের সমস্যা হচ্ছে। সাউন্ড পিকচার দুইটাই সাউন্ড ঠিক আছে, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা মেবি। হ্যাঁ, আপনার ওখানে নেট প্রবলেম, কথা বলে শোনা যাচ্ছে না। তাহলে কি করি? ওরা বুঝতে পারছে না, শুনতে পারছে না শিক্ষার্থীরা। আচ্ছা, ইয়ে করবে নাকি ক্যামেরাতে? ফোনে না, ফোনে ইয়ে করতে, ফোনে হচ্ছে ইয়ে করতে পারবা, কলটা ডাইভার্ট করতে। এখন শোনা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার আছে? জি জি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আসলে এই ডিজিটালের একটা সমস্যা, তাই না? তথ্য প্রযুক্তি একটি প্রবলেম। সরাসরি ক্লাস হলে আমরা যেমন যত আনন্দের সাথে ক্লাস নিতে পারি, তোমাদের সামনে বসে তোমাদের চেহারাটা দেখে, প্লাস এই যে ঝামেলাগুলি থাকে না তো এখন। আচ্ছা, আশা করছি নেট প্রবলেম দূর হয়েছে, তাহলে আমরা কথা শুরু করছি। ওকে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমরা যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা বলছি আধুনিক যুগের সূচনা ঘটেছে কখন? আধুনিক যুগের সূচনা ঘটেছে কখন? তার উত্তর আমরা দিচ্ছি 1801 সালে। এই উত্তর আমি দিচ্ছি না, তোমরা সবাই জানো। আচ্ছা, কখন, কত শতকে? 19 শতকে। কত শতকে? 19 বা 19 শতকে। এখন আমার প্রশ্ন, আধুনিক যুগ কেন বলেন শিক্ষার্থী বন্ধুরা? খুব আধুনিক যুগ কেন বলছি আমরা? 1801 সালে কি এমন ঘটনা ঘটলো বলেন? আধুনিকতার বৈশিষ্ট্য কি? কেউ কি কমেন্ট? আধুনিক 1801 সাল থেকে আমরা বলছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ, কারণ কি? কেন আধুনিক বলছি আমরা? কিংবা বাংলা সাহিত্যে আধুনিক যুগ কারা সৃষ্টি করেছে, কাদের অবদান বলেন? বাংলা সাহিত্যে আধুনিক যুগ কি, কাদের অবদান? আমি বৈশিষ্ট্যে পরে যাচ্ছি। আচ্ছা, বাংলা সাহিত্যের আধুনিক যুগের কি বৈশিষ্ট্য? বেশ কয়েকটি। তার প্রথম বৈশিষ্ট্যটির নাম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র। স্বাতন্ত্র। বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা আছেন, বিশেষ করে যদি এমন কেউ থাকেন যারা একচুয়ালি বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার ব্যাপারে আত্মবিশ্বাসী, তারা জেনে রাখেন আধুনিকতার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিসিএস রিটেন পরীক্ষা প্রশ্ন হবে আধুনিকতার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আধুনিকতার অন্যতম 4টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, কেন আমরা আধুনিক? 1801 সালে কি এমন ঘটনা ঘটলো,
কি এমন ঘটলো যে আমরা আধুনিক হয়ে গেলাম? প্রথম সবচেয়ে মারাত্মক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। ব্যক্তি স্বাতন্ত্র্য কি? প্রাচীন মধ্যযুগের সাথে ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল না। ব্যক্তির কোনো কি স্বাতন্ত্র অধিকার ছিল না, ব্যক্তির কোনো ইচ্ছা ছিল না, ব্যক্তি কিছু না, ধর্ম এবং রাজা সমাজকে নিয়ন্ত্রণ করবে। চিন্তা করেন, যখন আমরা মনসামঙ্গল কাব্য পড়ছি, এত প্রচন্ড প্রতাপশালী চাঁদ সদাগর, জমিদার চাঁদ সদাগর, যে শিবের পূজারী, মহাদেব শিবের পূজারী, মনসার মতো একজন কানী দেবী, দুষ্টু দেবী, পাঁজি দেবীর কাছে শেষ পর্যন্ত মাথা নত করতে হলো। তার মানে প্রাচীন মধ্যযুগের সাথে দেবদেব নির্ভর, দেবাশ্রিত, ঈশ্বরাশ্রিত সাহিত্য, অর্থাৎ সেখানে মানুষের কোন ইচ্ছা নাই। দেবতারা যা বলবে, ঈশ্বর যা বলবে, ভগবান যা বলবে, সৃষ্টিকর্তা যা বলবে, তার বাইরে মানুষ যেতে পারবে না। মানুষের ব্যক্তি মানুষের কোনো স্বাতন্ত্র্য সেখানে ছিল না। প্রাচীন মধ্যযুগে যত সাহিত্য, সকল সাহিত্যকে ধর্মাশ্রিত সাহিত্য। আধুনিক যুগে এসে কি? আধুনিক যুগের প্রধান অন্যতম একটি ব্যক্তি স্বাতন্ত্র্য। মাইকেল মধুসূদন দত্ত কি আধুনিক যুগের জনক, মনে আছে? আধুনিক যুগের জনককে মাইকেল মধুসূদন দত্ত। আধুনিকতার উদ্যোক্তাকে, আধুনিকতার স্রষ্টাকে মাইকেল মধুসূদন। জানেন তো নিশ্চয়ই কেন মাইকেল আধুনিক? ওই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মাইকেলের শ্রেষ্ঠ কাব্য, যেই কাব্যটি মাইকেলকে মাইকেল বানিয়েছে, তার নাম কি? মেঘনাদ বধ, তাই না? 1861 সালে এই মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়েছে। তারও আগে তার শর্মিষ্ঠা কাব্য আছে, পদ্মাবতী, শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী নাটক ইত্যাদি আছে। তো মেঘনাদ বধ কাব্য লেখা হয়েছে কাকে নিয়ে? নায়ককে। মেঘনাদ বধ কাব্যের নায়ক হচ্ছে মেঘনাদ। মেঘনাদের পিতাকে রাবণ। মেঘনাদ বধ কাব্যের নায়ক হচ্ছে মেঘনাদ, মেঘনাদের পিতা হচ্ছে রাবণ, এরা নায়ক। ভিলেনকে? ভিলেন হলো রাম, লক্ষ্মণ। এখন ভাবেন যে যেই রাম হিন্দু সমাজের নমস্য, এই মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত প্রতিদিন সকালে উঠে 100 বার রাম নাম জপ করে, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। রাতে ঘুমাতে যাওয়ার সময় 100 বার রাম নাম জপ করে ঘুমাতে যায়। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ রামায়ণ, সেই রামায়ণের দেবতা কি? নায়ক হচ্ছে রাম। মাইকেল মধুসূদন করলেন কি? তাহলে ওই যে রামায়ণ কোন যুগের? প্রাচীন যুগের, মধ্যযুগের। মাইকেল মধুসূদন তো মেঘনাদ করলেন কি? শিব দেবতা রামকে বানালেন ভিলেন, আর রাক্ষসরাজ রাবণ বা মেঘনাদ এরা আসলে মানুষের প্রতিনিধি, এদেরকে বানালেন হিরো। তার মানে এই যে দেবদেবী আশ্রিত বা দেবাশ্রিত যে সাহিত্য, সেটির পরিবর্তে তিনি বাংলা সাহিত্যে কি করলেন? মানবিকতা, যে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি প্রধান। জয়লাভ করেছে রাম লক্ষণ, তাতে কি? রাম লক্ষণ জয়লাভ করেছে চুরি করে। মাইকেল বোঝালে মেঘনাদ কাব্যে রাম হচ্ছে কি? রাম লক্ষণ কি? ভীরু, কাপুরুষ, ইতর, তস্কর, পামর, দুরাচার, নীচ ইত্যাদি ইত্যাদি। আর প্রকৃত দেশপ্রেমিক ধীরোদাত্ত নায়ক হিরোকে রাবণ, এবং তার পুত্র হচ্ছে মেঘনাদ। তাহলে ভাবেন, এই যে যেখানে প্রাচীন মধ্যযুগে যেখানে মনসার মতো দুষ্টু পাজি দেবী, নারী দেবী, তার কাছে ব্যক্তিত্ববান, বীর্যবান চাঁদ সদাগর যেখানে মাথা নত অনিশ্বাস সত্ত্বেও, কারণ মধ্যযুগের বৈশিষ্ট্য হলো মানুষের কোনো প্রাধান্য, মানুষ যা কিছু হোক না কেন অবশ্যই দেবতার কাছে মাথা নত করতে হবে। চণ্ডী মঙ্গল কাব্য নাম শুনেছেন? অন্নদা মঙ্গল কাব্য নাম শুনেছেন? অন্নদা মঙ্গল কাব্য। দিল্লির বাদশা জাহাঙ্গীর, অন্নদা মঙ্গল কাব্যের একটি চরিত্র। সে দিল্লির বাদশা জাহাঙ্গীরও দেখবে অন্নদার কাছে কি করছে? মাথা নত করছে। দেখবে অন্নদার কাছে মাথা নত করে তার পূজা করছে বা তার পূজাকে স্বীকার করে নিচ্ছে। দিল্লির বাদশা জাহাঙ্গীর। এখন কাহিনী তো কাহিনী হোক আর যাই হোক, মোট কথা কাহিনী হলেও সেখানে দেখানো হয়েছে, প্রাচীন মধ্যযুগের সাহিত্যে দেখানো হলো যে মানুষের কোনো অস্তিত্ব নেই, মানুষের কোনো কিছু নাই, দেবদেবীর কাছে মানুষ মাথা নত করতে বাধ্য, ব্যক্তির কোনো প্রাধান্য নেই। ব্যক্তির প্রাধান্যের পরিবর্তে প্রাচীন মধ্যযুগে দেবদেবীর প্রাধান্য ছিল। সেই দেবদেবীর প্রাধান্যকে, ঈশ্বরের প্রাধান্য থেকে প্রাধান্যকে সৃষ্টিকর্তার প্রাধান্য অস্বীকার করে মানুষের প্রাধান্য, ব্যক্তির প্রাধান্য, তার নাম ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। আধুনিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি? আধুনিক যুগ কেন আধুনিক? আমি আবার বলছি, আপনাকে বুঝতে হবে কেন আধুনিক। এই যে 1801 সালে কেন আধুনিক?
যুক্তিবাদ, যুক্তিবাদ। আধুনিক যুগের আবার হচ্ছে বিসিএস রিটেন পরীক্ষার্থী যারা, বিশেষ করে যারা বিসিএস লিখিত পরীক্ষার্থী, প্রিলিমিনারি যারা পরীক্ষার্থী, ব্যাক পরীক্ষার্থী, তাদেরও লাগবে যে নিচের কোনটি আধুনিক যুগের বৈশিষ্ট্য, কোনটি আধুনিক যুগের বৈশিষ্ট্য নয়, আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি বা মুখ্য বৈশিষ্ট্য কোনটি, সেগুলো প্রিলিতে আসতে পারে, ব্যাংকে আসতে পারে, প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন সকল জায়গায় আসতে পারে। রিটেনে বিশেষ করে আসবে আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি কি, বা আধুনিক যুগের 4টি বৈশিষ্ট্য লেখো। ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তিবাদ। কেন মাইকেলের কি এমন ঠেকা পড়লো, মাইকেলের কি এমন অভিলাষ ঘটলো যে রামায়ণে রামকে তিনি চোর, তস্কর, ইতর, ভীরু, কাপুরুষ বানালেন, আর রাক্ষসরাজ রাবণকে বা তার পুত্র মেঘনাদকে তিনি হিরো বানালেন? যুক্তিবাদ। যুক্তি কি? যুক্তি হচ্ছে যে রাম, লক্ষ্মণ, মেঘনাদকে যেভাবে পরাজিত করেছে, সেই পরাজয়টা মাইকেলের পছন্দ হয়নি। কিভাবে পরাজিত করেছে? কৌশল, চালাকি করে, সঠতা করে। অর্থাৎ মেঘনাদ যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, মেঘনাদ যুদ্ধে যাবে, রাম লক্ষ্মণের বিপক্ষে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। নিকুম্ভিলা যজ্ঞাগারে দেবতা বৈশ্বানর, অগ্নি দেবতা বৈশ্বানরের যজ্ঞ বা পূজা করছেন মেঘনাদ। যে পূজা করে বেরিয়ে কি করবে? রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধে যাবে। যুদ্ধে গেলে তাকে যে হারাতে পারবে না রাম লক্ষ্মণ জানতো। ফলে তারা মায়া দেবীর সহায়তায়, ইন্দ্রের সহায়তায় কি করলো? এই মেঘনাদের যজ্ঞাগারে প্রবেশ করলো। মেঘনাদেরই চাচা, আপন চাচা বিভীষণের সহায়তায়, যাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ, এবং নিরস্ত্র মেঘনাদকে যজ্ঞাগারের ভিতরে নিষ্ঠুরভাবে হত্যা করলো, কিংবা মতান্তরে তার ধ্যান ভেঙে দিল, তার সাধনাটা ভেঙে দিল। ফলে সে যুদ্ধে পরাজিত হলো। মাইকেল মধুসূদন বোঝালো যে যে হিরো হবে সে তো যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে। হিরো কখনো চুরি করে নিরস্ত্র কাউকে যুদ্ধের পূর্বে হত্যা করে, যে করে সে কাপুরুষ। কাজে রাম লক্ষ্মণ কখনো বীর ধীরোদাত্ত হতে পারে। বলছেন যে কহ মহারথী, মেঘনাদ বলছে মাইকেল মধুসূদন দত্তের কেমন বীর। তার মানে মাইকেল মধুসূদন যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে মেঘনাদকে আমরা যতই, মেঘনাদের যে পরাজয়, রাবণের সাউন্ড আসে না? আচ্ছা, এখন আসছে আশা করছি। ওকে, তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম সাউন্ড কি এখন এসছে? হ্যাঁ, এসছে আশা করছি। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে চাইলাম যে মাইকেল মধুসূদন দত্ত আসলে এই যে রামকে বা লক্ষ্মণকে যে ভিলেন বানালেন, আর রাবণ এবং মেঘনাদকে যে হিরো বানালেন, এটা কিন্তু এমনি এমনি না, তার ইচ্ছা তাই, সেজন্য না। তিনি কি করলেন? একটা যুক্তি দিয়ে প্রমাণ করলেন, যুক্তি দিয়ে বোঝালেন যে রাম আসলে হিরো হওয়ার উপযুক্ত নয়। যে চোর, যে তস্কর, যে কাপুরুষ, যে অন্যায় সমরে নিরস্ত্র কাউকে হত্যা করে, সে কখনো বীর না। প্রকৃত বীর কে? প্রকৃত বীর সে যে দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য কি করে? সংগ্রাম করে। যুক্তিবাদ, দেশপ্রেম। আধুনিক যুগের কি? আধুনিক যুগের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দেশপ্রেম।
দেশপ্রেম। ওই যে বললাম প্রাচীন মধ্যযুগে দেশপ্রেম বলে কিছু নেই, মানুষের তো দেশই নেই। দেশকার রাজার, দেশকার রাজার, বাদশার, জমিদারের, বুঝতে পারলেন? ঈশ্বরের, স্রষ্টার, মানুষের কোনো দেশ নাই, কোনো স্বদেশ নাই, দেশপ্রেম বলে কিছু নাই। খুব মজার বিষয়, আপনাদের একটা কথা একটু বলে রাখি, খুবই আশ্চর্য হবেন এবং মুগ্ধ হবেন। দেখেন 1757 সালে পলাশীর প্রান্তরে যুদ্ধ হচ্ছে, জানেন তো? 1757 সালে কি পলাশীর প্রান্তরে যুদ্ধ চলছে। একদিকে সিরাজউদ্দৌলার সৈন্য, অন্যদিকে ইংরেজ সৈন্য। ইংরেজ সৈন্য মাত্র 3000-এর মতো, 3500 ইংরেজ সৈন্য, আর নবাবের সৈন্য লক্ষাধিক। এর মধ্যে নবাবের অনেক সৈন্য যুদ্ধ করছে না, মির্জাফরের ষড়যন্ত্রে যুদ্ধ করছে না, দাঁড়িয়ে আছে। কিন্তু ইংরেজদের সৈন্যের সাথে নবাবের কিছু বিশ্বস্ত যারা সেনাপতি ছিল, মোহনলাল, মিন মর্দান, ফরাসিবির সাফরে, এরা যুদ্ধ করছে। পলাশীর মাঠে যুদ্ধ হচ্ছে, আর পলাশীর অম্লকাননের আশেপাশে যে ধান ক্ষেত গুলি ছিল, ধান ক্ষেত বা অন্যান্য ক্ষেত, সেখানে শত শত কৃষক, হাজার হাজার কৃষক কি করছে? চাষাবাদ করছিল সে সময়। কেউ ধান নিড়াচ্ছে, কেউ লাঙ্গল দিচ্ছে, কেউ মাঠে কাজ করছে। এরা দাঁড়িয়ে যুদ্ধ দেখছে। পলাশীর প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হচ্ছে, নবাবের সৈন্যরা হেরে যাচ্ছে, আশেপাশে বাংলার জনগণ দাঁড়িয়ে যুদ্ধ দেখছে। কেন যুদ্ধ দেখছে? তো যুদ্ধ দেখবেই, যুদ্ধ দেখবে না তো কি করবে বলেন? জি, কারণ যুদ্ধ দেখা ছাড়া তো তাদের কোনো কাজ ছিল না। কারণ হচ্ছে যে দেশ তো তাদের না, জনগণের না, দেশ কার? দেশ সিরাজউদ্দৌলার। এক ইংরেজদের সাথে যুদ্ধ হচ্ছে, সিরাজউদ্দৌলা পরাজিত হবে, আরেকজন আসবে, মির্জাফর আসবে, মির্জাফর যাবে, মীরমদন আসবে, সরি হ্যাঁ মির্জাফর তো মিরন আসবে, কিং ইংরেজ আসবে। তো জনগণের কি? জনগণের তো রাজ্য না, রাজ্য হলো রাজার। এক রাজা যাবে, আরেক রাজা আসবে, জনগণকে খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে দেশে বাস করতে হবে। কে রাজা এলো, কে রাজা জয়লাভ করলো, কোন রাজা পরাজিত, এটা জনগণের কিছু যায় আসে না। ঐতিহাসিকরা বলেছেন পলাশীর প্রান্তরে আশেপাশের মাঠে যতজন কৃষক যুদ্ধ দেখছিল, এদের হাতে যে কোদাল, নিড়ানি, খুন্তি, কাঁচি গুলো ছিল, বুঝতে পারলেন? লাঙলের ফলা ছিল, এগুলো নিয়ে যদি এরা যুদ্ধে এগিয়ে আসতো নবাবের পক্ষ হয়ে, ইংরেজদের পরাজয় এমনি হতো। নবাবের সৈন্যদের লাগতো না, ওই মাঠে যে কৃষকরা এখন যুদ্ধ দেখছে, মানে কি মজা, যুদ্ধ চলছে। আমরা যেমন তাই না কোথাও পিছনে দাঁড়িয়ে দেখি। এই যুদ্ধ কেন তারা যুদ্ধ দেখছে? কারণ যুদ্ধ তাদের বিষয় না, যুদ্ধ রাজার বিষয়, রাজার সৈন্যদের বিষয়। কেউ হারবে, কেউ জিতবে, তাতে জনগণ যায় না। এই দেশপ্রেম ছিল না প্রাচীন মধ্যযুগে, দেশপ্রেম বলে কিছু ছিল না। এই দেশপ্রেম আধুনিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য, বুঝতে পারছেন? যেটি আমাদের সাহিত্যের মধ্য দিয়ে, আধুনিক সাহিত্য, এই যে আমাদের মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ কে যুদ্ধ করছে কিসের জন্য? লঙ্কা আক্রান্ত হয়েছে, রাম লক্ষ্মণের দ্বারা লঙ্কা নগরী আক্রান্ত হয়েছে, লঙ্কা নগরীকে রক্ষা করবে, লঙ্কার স্বাধীনতা সার্বভৌমত্বকে শত্রুর হাতে তুলে দেবে না, এই জন্য কিন্তু কি করছে? যুদ্ধ করছে। দেশপ্রেম এটি হচ্ছে আধুনিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তি স্বাতন্ত্র, যুক্তিবাদ, দেশপ্রেম এবং ঈশ্বরে অনাস্থা। ঈশ্বরে অনাস্থা। তখন আধুনিক যুগের সাহিত্যিকদের আমরা কিন্তু নাস্তিক বলি। যত বড় বড় সাহিত্যিক, নজরুলের মতো সাহিত্যিক, যাকে ওই সময় কাফের উপাধি দেওয়া হয়েছে, কাফের। মুন্সি রিয়াজউদ্দিন নামক একজন সম্পাদক, যার ইসলাম প্রচার সেশনে নজরুলকে যাকে আমরা বলছি ইসলামের কবি, সেই সময় তাকে কাফের উপাধি। রবীন্দ্রনাথ কি হিন্দু ধর্ম থেকে কাফের। মাইকেল তো বুঝতে পারছেন, ধর্মান্তরিত হয়ে গেলেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। আমাদের বাংলাদেশের মুসলমান হুমায়ুন আজাদের কথা আমরা বলতে পারি, মনির সুদীপ, অনেক লেখকই আছেন যাদেরকে আমরা বলছি নাস্তিক। কেন? আধুনিকতার কিন্তু ঈশ্বর অনাস্থা। অর্থাৎ প্রাচীন মধ্যযুগে ছিল একদম ঈশ্বরে প্রচন্ড বিশ্বাস, ঈশ্বর বা সৃষ্টিকর্তা যা বলবে তাই। আধুনিক যুগে এসে বলা হলো যে না, মানুষ ঈশ্বর আছেন, ঈশ্বরের কাজ করবেন, মানুষকে কি করতে হবে? নিজেকে, তার অস্তিত্ব টিকে রাখার জন্য সংগ্রাম করতে হবে। ঈশ্বরগত অনাস্থা, বিশ্বগত অবিশ্বাস, এটা আধুনিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের 1801 সাল থেকে যে আমরা আধুনিক যুগ বলছি, এই আধুনিক যুগ কেন, কিংবা কেন এই বাংলা সাহিত্যে 1801 সাল থেকে আধুনিকতার সূচনা হলো, তার মূল কেন আধুনিক সাহিত্য, একটা সাহিত্যকে আমরা কেন আধুনিক বলছি, তার 4টি বৈশিষ্ট্য: ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তিবাদ,
দেশপ্রেম এবং ঈশ্বরের প্রতি কি অনাস্থা। জি, আধুনিকতার বৈশিষ্ট্য। এখন প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে হঠাৎ 1801 সালে এসে কি এমন ঘটলো যে আপনি আধুনিক হয়ে গেলেন? আপনি 1757 সালে প্রাচীন থাকলেন, আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রচন্ড ছিল, আপনার দেশপ্রেম বলে ছিল না, যুক্তিবাদ ছিল না, ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল না। হঠাৎ করে 1801 সালে কি এমন ঘটলো যে আপনি আধুনিক হয়ে গেলেন? এই আধুনিকতা বাংলার সাথে কারা নিয়ে এসেছে? বাংলার সাথে আধুনিকতা কাদের অবদান? শুনতে খুব ভালো লাগবে না, কিন্তু খুবই বাস্তব। ইংরেজদের। বাংলার সাথে আধুনিকতা নিয়ে এসেছে কারা? ইংরেজরা। বাংলা সাহিত্যের আধুনিকতা কাদের অবদান, কিংবা বাংলা সাহিত্যের আধুনিকতা কারা নিয়ে এসেছে, আধুনিক করেছে কারা বাংলা সাহিত্যকে? ইংরেজরা আমাদের অনেক ক্ষতি করেছে, জানেন? সবাই জানে ইংরেজরা ক্ষতি করেছে, শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ধর্ষণ করেছে, সম্পদ লুটপাট করেছে। সবাই জানেন এই ইতিহাস, কিন্তু একটা ইতিহাসে তো অনেকে জানেন না, ইংরেজরা আমাদের কিছু ভালো করেছে। যদিও এত লাইভ ক্লাসে বা এত উন্মুক্ত ক্লাসে এইগুলো বলা ঠিক কিনা, তবু আমরা বলছি এটি সত্য। ইংরেজ আমাদের দুটি ভালো করেছে, তার একটি হচ্ছে কি, আমাদের সমাজকে আধুনিক করেছে। সমাজকে, ভারতবর্ষ ছিল আসলে কি অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, অশিক্ষিত, ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন একটি জাতি। বিশেষ হচ্ছে না? দেখেন, ওই যে বললাম যে 1757 সাল থেকে 1801 সাল, মাত্র কত বছর? মাত্র 43 বছর। এই 43 বছরে কি এমন ঘটনা ঘটলো যে আপনি আধুনিক হয়ে গেলেন? ইংরেজরা আসার পরে আমরা কংগ্রেস সৃষ্টি করেছি, আমরা মুসলিম লীগ সৃষ্টি করেছি, আমরা রাজনীতি করতে পেরেছি। এই যে রাজনীতি করতে হবে, ইংরেজদেরকে তাড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, মিছিল মিটিং করতে হবে, এই জ্ঞানটাই পেয়েছেন কোথা থেকে? ইংরেজদের কাছ থেকে। ইংরেজদেরকে তাড়িয়েছেন, দল গঠন করেছেন, কংগ্রেস, তাই না? তখন ইংরেজদের আসার পরে মুসলিম লীগ গঠিত হয়েছে, স্বরাজ পার্টি গঠিত হয়েছে, যা কিছু করতাম ইংরেজদের আমরা তাড়িয়েছি। কিন্তু সেই বুদ্ধিটা কাদের কাছ থেকে পেয়েছি? ইংরেজদের কাছ থেকে। রাজনৈতিক যে চেতনা ইংরেজরা আমাদেরকে দিচ্ছে। আমাদের সমাজ, ভারতীয় সমাজ ছিল অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন, কি ধর্মান্ধ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন না আমি জানি, কারণ আপনি ভারতে মনে হবে যে স্যার এটা কেমন কথা। দেখেন, এইখানে একজন পুরুষ 100টা বিয়ে করতে পারবে। 100টা না, এমন পুরুষ ছিল, এমন ব্রাহ্মণ ছিল, উচ্চ বংশ রাজা বাদশা ছিল, একসাথে 600-700 স্ত্রী ছিল তাদের। বুঝতে পেরেছেন? একজন পুরুষের স্ত্রীর সংখ্যা 100, 200, 300, 400, যত খুশি তত। কোন স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ করলে আবার মাহের। প্রতিবাদ করাটাও বেয়াদবি। প্রতিবাদ করা বেয়াদবি কেন? যে স্বামীর যা খুশি তাই করবে, স্ত্রী বলাটাও বেয়াদবি। বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আজকে স্ত্রীকে যদি খারাপ কথা বলেন, এর জন্য কিন্তু মামলা হবে। মায়ের দেওয়া না, যদি কাজে বাজে কথা বলে, যদি গালি দেন, স্ত্রী যদি আদালতে মামলা করে, তাহলে মামলা হবে। বুঝতে পেরেছেন? এবং অন্তত 2 বছরের জেল হবে। যে আপনি শারীরিক না, মানসিক নির্যাতন, গালি যদি দেন, মানসিক নির্যাতন, 2 বছরের জেল হবে। অথচ একটা সময় ছিল যখন স্ত্রীকে মারলে, স্ত্রী যদি কোনো বিচার চাইতো, এই বিচার চাওয়ার অপরাধে ওই মহিলাকে আবার মায়ের। বেয়াদব কোথাকার, পাজি শয়তান মেয়ে। স্বামী তোমাকে মারবে না, স্বামীকে তোমাকে সারাদিন আদরই করবে। সেই সমাজ ভাবেন। আর একজন মেয়ে দ্বিতীয় বিয়ে তো করতে পারবেই না, তার একজন মহিলা স্বামী, একজন বিয়ে করে, স্বামী যদি মারা যায়, সে আর কখনো বিয়ে করতে পারবে না। এবং একটি মেয়ের বিয়ে হতো 5 বছর বয়সে, জানেন? বঙ্কিমের বিয়ে হয়েছে যখন তার স্ত্রীর বয়স 5 বছর। বঙ্কিমের বয়স 11 বছর, আর বিয়ে হয়েছে বঙ্কিমের যে নারীর, তার বয়স কত? 5 বছর। তো বঙ্কিমের বয়স 11 বছর। স্বাভাবিকভাবে এমন হতো যে মেয়ের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর। আর যার সাথে বিয়ে হতো তার বয়স কি কত? 25, 30, 36, 48, 50, 60। 60 বছর, 62 বছর, 58 বছর একজন মানুষের, পুরুষের বিয়ে হতো 7-8 বছর, 6 বছর নারীর সাথে। 5 বছর পরে, 6 বছর পরে লোকটি মারা গেছে। যখন বিয়ে হয়েছে, এই মেয়েটি বোঝে না বিয়ে কি, স্বামী কি, সংসার কি, কিছু বোঝে না। বিয়ে হয়েছে উৎসুরিতর বিয়ে, পুতুল খেলছিল, উৎসুরিতর বিয়ে, তো বিয়ে খুব মজা, শাড়ি পরা যাবে, তাই না? তারপরে সাজগুজ করা যাবে, বিয়ে। যখন বোঝে বিয়ে কি, স্বামী কি, তখন জানে সে বিধবা।
যখন এই মেয়েটির বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হয়েছে, তখন জানি সে বিধবা। তার চুল কেটে দেওয়া হবে, তার সাদা শাড়ি পরিয়ে দেওয়া হবে, তাকে মাছ, মাংস, ডিম, দুধ, পেঁয়াজ, রসুন কিছু খেতে দেওয়া যাবে না, সে এক ঘরেও থাকবে। এবং এটি ছিল ধর্ম। এবং তার একটু আগে যদি যাই, তবু তো চুল টুল কেটে সাদা শাড়ি পরিয়ে মাছ, মাংস, ডিম, দুধ না খেয়ে জীবন মৃতের মতো করে রাখা হচ্ছিল। তার যদি আরো 20 বছর আগে যায়, তাহলে তার বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামী যখন মারা যাবে, এই মেয়ের আর বেঁচে থাকার অধিকার না, সাথে সাথে থেকে চিতায় পুড়িয়ে মারতে হবে। স্বামী মরে গেলে স্ত্রীর বাঁচার অধিকার নাই। স্ত্রী বেঁচে থাকলে কেউ অনাচার ঘটাবে, অন্যায় ঘটাবে, পাপ ঘটাবে, সমাজে অনিষ্ট ঘটাবে। কাজেই স্বামীর সাথে সাথে স্ত্রীকেও কি করতে, চিতায় তুলে মারতে হবে। এবং সেটি কিন্তু কোনো সামাজিক প্রথা না, ধর্মীয় প্রথা। এই ধর্মীয় প্রথার নামে এই যে বহু বিবাহ, এই যে বিধবা বিবাহ, এই যে সতীদাহ প্রথা চালু ছিল এই ভারতীয় হিন্দু সমাজে। এখন বলবেন এই প্রথাগুলি রোধ করলো কারা? রাজা রামমোহন রায়। এই প্রথাগুলি রোধ করলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো বলবেন? এটি আসলে সঠিক কথা নয়। আমরা বলছি, এটি উত্তর দিবেন যে বিধবা বিবাহ প্রথা রোধ করেছে কে, সতীদাহ প্রথা রোধ করেছে কে, বহু বিবাহ প্রথা রোধ করেছে কে, ইত্যাদি ইত্যাদি, বিধবা চালু করেছে কে। আমরা বলছি রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা ভুয়া কথা। এই যে আপনার রামমোহন, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কেমনে জ্ঞানী হলো? যেই ভারতীয় পূর্বপুরুষ, যার দাদা, যেই রামমোহনের বাবা, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ছিল কি গোড়া হিন্দু, স্ত্রীকে চিতায় পুড়িয়ে মারা কিংবা, তাই না, বিয়ে, এই এই প্রথা তো ঈশ্বরচন্দ্রের বাবা পালন করেছে, তার দাদা পালন করেছে, রামমোহনের বাবা তার দাদা পালন করেছে। ঈশ্বরচন্দ্র বা রামমোহন কি এমন, কোথা থেকে অলৌকিকত্ব জ্ঞান পেল, কিংবা কোথা থেকে ওহি পেল যে সে হঠাৎ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে কিংবা বিধবা বিবাহের বিরুদ্ধে বা বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন করল? আসলে এই যে বাংলায় যারা আধুনিক বলছে, সমাজ সংস্কৃতি আধুনিক, এই আধুনিকরা আধুনিক হয়েছে কেমনে? ইংরেজদের সাহায্যে। তার মানে আপনারা যারা সমাজ, আপনারা যাদেরকে সমাজ সংস্কার বলছেন, যাদেরকে আধুনিক যুগের জনক বলছেন, আধুনিকতার উদ্গাতা বলছেন, আধুনিকতার সৃষ্টিকারী বলছেন, এরা কেমনে আধুনিক হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত কেমনে আধুনিক হয়েছে? কেমনে এই জ্ঞান পেয়েছে? যার বাবা প্রতিদিন সকালে উঠে 100 বার রাম নাম জপ করে, রাতে 100 বার রাম নাম জপ করে ঘুমায়, যার মায়ের নাম জাহ্নবী দেবী, শিবের স্ত্রী জাহ্নবী, সেই মাইকেল কেমন করে আধুনিক হলো? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা কট্টরপন্থী হিন্দু, যে রামমোহনের পিতা কট্টর, কেমন করে আধুনিক হলো? এই যে যারা আমাদের নমস্য আধুনিক ভারতীয় সমাজের আধুনিকতা উদ্গত, আধুনিকতা জনক, এরা আধুনিক হয়েছে ইংরেজদের সাহায্যে। এবং একটা জিনিস খেয়াল করবেন, লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুরা, যে বাংলার সাথে যারা আধুনিক হয়েছে, তারাই আধুনিক হয়েছে যারা ইংরেজদের সাহায্যে গেছে। রবীন্দ্রনাথ কেন আধুনিক? রবীন্দ্রনাথ কেন আধুনিক? কারণ তার যে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর কিংবা তার যে দাদা দ্বারকানাথ ঠাকুর, এরা ইংরেজদের সাহায্যে, ইংরেজদের সংস্পর্শ পেয়েছিলেন বলে আধুনিক। রামমোহন রায় কেন আধুনিক? ইংরেজদের সাহায্যে গিয়েছিলেন বলে আধুনিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত কেন আধুনিক? জানেন কি মাইকেল কেন আধুনিক? মাইকেলের আধুনিকতার পিছনে কার অবদান? ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কে ছিলেন তিনি? ওই যে আমাদের ইয়ং বেঙ্গল বলে, আমরা ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিওর সাহায্যে গিয়েছিলেন বলে তো মাইকেল হয়েছেন আধুনিক, হয়েছেন আধুনিকতার জন্ম দিয়েছেন। তার মানে বাংলা সাহিত্যে আমরা আধুনিকতা বলছি মাইকেল মধুসূদন দত্ত স্রষ্টা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, আসলে এরা আধুনিকতার জনক আমরা বলছি, ঠিক আছে, এদের আধুনিকতা তৈরি হয়েছে কোথা থেকে? ইংরেজের কাছে। ইংরেজরা এসে বুঝিয়েছে এই যে সতীদাহ প্রথা, এটি কোনো ধর্ম হতে অমানবিক, অমানবিকতা কোনো ধর্ম নয়। এই যে একটা মেয়ে, একটা পুরুষ অনেক বিয়ে করবে শত শত, আর একটা নারী স্বামী মারা গেলে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা একটা অমানবিক। একটা মেয়ে বেঁচে থাকবে কিন্তু সে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, দুধ খাবে না, পেঁয়াজ রসুন খাবে না, 30 দিনের মধ্যে অন্তত 18 দিন উপবাস করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, এটা নিষ্ঠুর, অমানবিক, এটি কোনো ধর্ম হতে। এই এদেশ ইংরেজদের এই বুদ্ধিবৃত্তিক রেনেসাঁ বা নবজাগরণের সাহচর্যে এসে কিন্তু আমাদের দেশীয় পণ্ডিতরা কি এই সমস্ত জ্ঞানের অধিকারী হলেন এবং বাংলার সাথে আধুনিক যুগের সূত্রপাত ঘটালেন। তাহলে আমার মনে হয় যে আপনাদের কাছে আমি এটা পরিষ্কার করতে পেরেছি যে বাংলা সাহিত্যের আধুনিকতা মূলত ইংরেজদের অবদান। এবং আরো স্পেসিফিক নির্দিষ্ট করে যদি আমরা বলি যে বাংলার সাথে আধুনিক যুগ শুরু পিছনে কোন প্রতিষ্ঠানের অবদান, নির্দিষ্ট করে কাদের? তাহলে ইংরেজদের। কোন প্রতিষ্ঠানের?
ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা প্রতিষ্ঠান ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। বাংলা সাহিত্যের আধুনিকতার পিছনে কোন প্রতিষ্ঠানটির অবদান সবচেয়ে বেশি? বাংলা সাহিত্যের আধুনিকতার সূচনা ঘটেছে কোন প্রতিষ্ঠানের হাত ধরে? তার উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সবাই জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1801 সালে। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, এখন এই যে ফোর্ট উইলিয়াম কলেজ কারা প্রতিষ্ঠা করলো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেন ইংরেজরা কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলো? কি টাকা পড়েছিল ইংরেজদের? আপনাদেরকে ইংরেজি শেখানোর জন্য? ভারতবাসীকে অজ্ঞ অশিক্ষিত মূর্খ ভারতবাসীকে বাংলা শেখানোর জন্য না জ্ঞান দেওয়ার জন্য? না। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছে ইংরেজরা তাদের সাথে, আমাদেরকে আধুনিক করেছে, আমাদের মানসিকতা চেঞ্জ করেছে, তাদের সাথে শাসন করার সুবিধার সাথে। আসলে ওদের জন্য ওরা করেছে, লাভবান হয়েছে আমরা। ওদের শাসনের সুবিধার জন্য ওরা কাজ করেছে, কিন্তু আমরা লাভবান হয়েছি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছে ইংরেজরা। উদ্দেশ্য ছিল, ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য কি? ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শিক্ষা দেওয়া। ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য কি? ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শিক্ষা। ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শিক্ষা দেওয়াই ছিল ফোর্ট উইলিয়াম। ইংরেজ সিভিলিয়ান, সিভিলিয়ান করে রাজ কর্মচারী, সিভিলিয়ান মানে রাজ কর্মচারী, সরকারি কর্মচারী। সিভিলিয়ান, এই যে আমরা হচ্ছে সিভিলিয়ান, সিভিল সার্ভিস, জানেন তো? বিসিএস, আপনি যেটা হতে চান, কি হতে চান? সিভিলিয়ান হতে চান। বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসের যারা, তারাই তো কি সিভিলিয়ান। তো যারা তথা যারা সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, তারা কি সিভিলিয়ান। ইংরেজ যারা সিভিলিয়ান, তাদেরকে বাংলা ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শিক্ষা দেওয়া ছিল। ইংরেজি শিক্ষা না, কিন্তু কি বাংলা শিক্ষা। বাংলা শিক্ষা, জি। এখন প্রশ্ন হলো, ইংরেজরা কেন বাংলা শিখবে? ইংরেজরা তো ইংরেজ দেশের শাসক, ওই ব্যাটারা বাংলা শিখবে কেন? শাসন কাজের সুবিধার জন্য? অবশ্যই শাসন কাজের সুবিধার জন্য, কিন্তু শুধু তাই না, আরেকটি কারণ, জীবন ধারণের জন্য, জীবন যাপনের জন্য। ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শেখার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ। কেন ইংরেজ সিভিলিয়ানরা বাংলা শিখবে? এই জন্য শিখবে দুটো কারণ। একটা হচ্ছে শাসন ক্ষমতা বা শাসন পরিচালনা বা জীবন পরিচালনা। শাসন পরিচালনা, এটা সবাই বোঝেন। ইংরেজরা শাসন করবে, খাজনা আদায় করবে, ট্যাক্স আদায় করবে। ইংরেজ কৃষকের কাছে গিয়ে বলছে, প্লিজ গিভ মি ট্যাক্স। ইংরেজের কর্মচারী সে কৃষককে বলছে, প্লিজ গিভ মি ট্যাক্স। যাকে বলছে সে প্লিজ গিভ মি ট্যাক্স বোঝে না। এই বেটা কি বলে, এই সাদা চামড়ার মানুষ এটা কি বলে না বলে, কৃষক বোঝে না। পানি এনে দেয়, মুড়ি এনে দেয়, বিস্কুট এনে দেয়, সিরা এনে দেয়, গুড় এনে দেয়, তবু বেটা ট্যাক্স হয় না। যতই বলে প্লিজ গিভ মি ট্যাক্স, প্লিজ গিভ মি ট্যাক্স, ওই কৃষক সাদা চামড়ার মানুষের মুখ করে প্লিজ গিভ মি ট্যাক্স। এই গেল শাসন ক্ষমতা। শুধু শাসন পরিচালনা না, জীবন পরিচালনা। জীবন পরিচালনা, জীবন পরিচালনা কেন? ইংরেজ দেশে বাস করে, বাজার করতে হবে, দোকানে গেছে, মাছ কিনবে, মাছ দোকানে গিয়ে বলছে দোকানদারকে, হাউ মাছ, মাছ নিবে। অনেক কথা তো বলে না, যেহেতু বোঝে না বাঙালির কথা, তো মাছ নিবে। মাছ দেখিয়ে বলছে হাউ মাছ, হাউ মাছ। দোকানদার বলছে মাছ হলে যে হাউ মাছ না, ইলিশ মাছ, ইলিশ মাছ। হাউ মাছ, হাউ, হাউ মাছ, হাউ মাছ না, ইলিশ, ইলিশ। হাউ মাছ, বলছে হাউ মাছ না, ইলিশ মাছ। নিলে নেন, না নিলে যান। এখানে হাউ মাছ, হাউ মাছ। আমাদের দেশে হাউ মাছ হয় না, ইলিশ মাছ হয়, পুঁটি মাছ হয়, ট্যাংরা মাছ হয়, গুচি মাছ হয়। নিলে নেন, না নিলে যান। আর হাউ মাছ খাইতে চাইলে আপনাদের দেশে যান। এবার দেখলেন যে মহাবিপদ, জীবন যাপন করা যায়। এখন চিন্তা করে যে হাউ মাছ না, কি বলতে হবে? দাম কত। হাউ মাছ না, জিজ্ঞেস করতে হবে দাম কত, দাম কত। প্লিজ গিভ মি ট্যাক্স না বলে ওদেরকে কি বলতে হবে? খাজনা দাও, খাজনা। তা এই কথাগুলো শেখার জন্যই ফোর্ট উইলিয়াম কলেজ খোলা হলো 1800 সালে। এবং 1801 সালে বাংলা বিভাগ। 1801 সালে কি বাংলা বিভাগ। আসলে ফোর্ট উইলিয়াম কলেজ মূল বিভাগটাই বাংলা বিভাগ। মূল বিভাগটাই কি বাংলা বিভাগ। তবে এর পাশাপাশি, বাংলার পাশাপাশি তিনটা বিভাগ ছিল, বাংলা,
একটি হলো সংস্কৃত এবং ফার্সি। ফোর্ট উইলিয়াম কলেজে বিভাগ ছিল তিনটি। ফোর্ট উইলিয়াম কলেজে বিভাগ ছিল কি তিনটি। একটি হচ্ছে বাংলা, মূল বিভাগ হলো বাংলা বিভাগ, আসলে উদ্দেশ্যটা ছিল বাংলা শিক্ষা দেওয়া। এর পাশাপাশি সংস্কৃত বিভাগ ছিল এবং ছিল কি ফার্সি বিভাগ। তো এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজের যে বাংলা বিভাগ, এই বিভাগের প্রধান যিনি ছিলেন, প্রধান সেই ভদ্রলোকের নাম কি? জি, উইলিয়াম কেরি। জানেন সবাই উইলিয়াম কেরি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধানকে, অধ্যক্ষকে উইলিয়াম কেরি, বাংলা বিভাগের প্রধানকে উইলিয়াম কেরি, সংস্কৃত বিভাগের প্রধানকে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি বাঙালি না? বাঙালি তো, তাই না? বাংলা বিভাগের প্রধান কি একজন বাঙালি না? না, বাংলা বিভাগের প্রধান উইলিয়াম কেরি বাঙালি নাকি? পর্তুগিজ। পর্তুগিজ পাদ্রী উইলিয়াম কেরি। পর্তুগিজ পাদ্রী উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান, অধ্যক্ষ এবং বাংলা বিভাগের প্রধান উইলিয়াম কেরি। পর্তুগিজ পাদ্রী উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরির বাড়ি ছিল কি পর্তুগালের রাজধানী লিসবনে। ভারতবর্ষে তিনি কেন এসেছিলেন? ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। উইলিয়াম কেরি ভারতবর্ষে কেন এসেছিলেন? খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। এবং এসে তিনি বাংলা শিক্ষা লাভ করেছিলেন একজন শিক্ষকের কাছ থেকে। উইলিয়াম কেরির শিক্ষকের নাম কি? খুবই জরুরি কোশ্চেন বিশেষ এর জন্য। উইলিয়াম কেরির শিক্ষকের নাম কি? উইলিয়াম কেরির পণ্ডিতের নাম কি? আর এই শিক্ষক বা পণ্ডিতকে তখন বলতো মুন্সি। এখন যাকে আমরা বলি শিক্ষক বা পণ্ডিত, সেই সময় বলতো মুন্সি। উইলিয়াম কেরির মুন্সি কে বা কেরি সাহেবের মুন্সি কে? কেরি সাহেব কার কাছ থেকে বাংলা শিখেছিলেন? তার নাম রাম বসু। যদিও কথিত আছে, ঐতিহাসিক বলছে উইলিয়াম কেরি আসলে আরো আগে একটু বাংলা আগে থেকেই তিনি শিখেছিলেন। এমনকি তার যে দেশ পর্তুগাল, সেই পর্তুগিজের রাজধানী পর্তুগালের লিসবন, সেখানেও বাংলা শিক্ষার ব্যবস্থা ছিল। সেই ইতিহাসে আমি যাবো না, আজকে সংক্ষেপে বলছি, পরে বলবো। তো ওখানে বাংলা শিক্ষার ব্যবস্থা ছিল। এবং আপনাদের একটু অন্তত বলে রাখি যে বাংলা ভাষার যে প্রথম ব্যাকরণ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কারা লিখেছে জানেন তো? পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসান। বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু প্রথমে বাঙালিরা লেখেনি। বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে লিখেছে কারা? পর্তুগিজরা। পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসান 1843 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রথম বাংলা ব্যাকরণ বের করেছে। তার মানে পর্তুগালে কিন্তু অনেক আগ থেকেই বাংলা শিক্ষা কি চালু ছিল। উইলিয়াম কেরি ওখান থেকে একটু বাংলা শিখে এসেছিল। জাহাজে আসার পথে নাকি সে একজন মুফতির কাছ থেকে বাংলা শিখেছিল। প্রাতিষ্ঠানিক ভাবে বা একাডেমিক ভাবে সেই ভারতে আসার পর বাংলা শিখেছিল কার কাছে? সেই ভদ্রলোকের নাম রাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত বা শিক্ষক বা মুন্সি রাম বসু। তাহলে শিক্ষক হলো রাম বসু, ছাত্র হলো উইলিয়াম কেরি। এবং ফোর্ট উইলিয়াম কলেজ যখন হলো, বাংলা বিভাগ যখন হলো, ছাত্র উইলিয়াম কেরি হচ্ছে কি প্রধান, হেড, প্রিন্সিপাল, আর স্যার হলো তার কি অধীনে শিক্ষক। মজার বিষয় দেখেন, উইলিয়াম কেরি ছাত্র, রাম বসু শিক্ষক। যখন কলেজ প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ, তখন ছাত্র উইলিয়াম কেরি হচ্ছে প্রিন্সিপাল, আর তার যে স্যার রাম বসু কি সেই ফোর্ট উইলিয়াম কলেজের একজন কি সাধারণ শিক্ষক, সহকারী শিক্ষক। জি। তো উইলিয়াম কেরি, এই উইলিয়াম কেরি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিটেন পরীক্ষার্থী যারা আছেন 41 বিসিএসের জন্য, জেনে রাখুন উইলিয়াম কেরির অবদান, বাংলার সাথে উইলিয়াম কেরির অবদান, উইলিয়াম কেরির পরিচয় আসবে পরীক্ষায়। তো এই উইলিয়াম কেরি আর প্রিলিমিনারিতে আসবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতকে, অধ্যক্ষকে, বাংলা বিভাগের পণ্ডিত আসবে যে বাংলা গদ্যের সূচনা ঘটে কার হাতে? বাংলা গদ্যের সূচনা ঘটেছে কার হাতে? বাংলা গদ্যের সূচনা ঘটেছে কার হাতে? এই উইলিয়াম কেরির হাতে। যদিও বাংলা গদ্যের জনক উইলিয়াম কেরি না, জানেন নিশ্চয় বাংলা গদ্যের জনক উইলিয়াম কেরি নন, কিন্তু বাংলা গদ্যের সূচনা ঘটেছে কার হাতে? বাংলা গদ্য শুরু করেছেন কে? বাংলা গদ্য প্রথম রচনাকারীর নাম কি? উইলিয়াম কেরি। জনক কেন হয়নি তার ব্যাখ্যা আমি করে দিচ্ছি। বাংলা গদ্যের সূচনা ঘটেছে বা শুরু হয়েছে কার হাত ধরে? উইলিয়াম কেরির হাত ধরে। একজন লিখছেন বিদ্যাসাগর, বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক, আর উইলিয়াম কেরির হাত ধরে বাংলা গদ্যের সূচনা বা শুরু হয়েছে।
এবং বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? কথোপকথন। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কথোপকথন। কত সালে? 1801 সালে প্রকাশিত হয়। 1801 সালে উইলিয়াম কেরি রচিত কথোপকথন। এই কথোপকথন বানান আসে, বানান কোনটি সঠিক? কথোপকথন। কথোপকথন রচয়িতাকে উইলিয়াম কেরি। উইলিয়াম রচিত গ্রন্থ কোনটি? কথোপকথন। এটি হলো বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কথোপকথন 1801 সালে। যদিও বাঙালি কর্তৃক প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? বাঙালি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্রং। রাজা প্রতাপাদিত্য চরিত্রং। ওই যে রামরাম বসুর লেখা। কার লেখা? রামরাম বসু। উইলিয়াম কেরির যে পণ্ডিত বা শিক্ষক তার রামরাম বসু, তার লেখা রাজা প্রতাপাদিত্য চরিত্রং 1801 সালে। কথোপকথন 1801 সালে, রাজা প্রতাপাদিত্য চরিত্রং 1801 সালে। এটি কিন্তু বাঙালি কর্তৃক রচিত না। প্রশ্নগুলো বুঝতে পারছেন তো? অনেকে প্রশ্ন বোঝে না, আর প্রশ্ন বোঝা বলে তো উত্তর ভুল হয়। প্রশ্ন না বুঝলে উত্তর ভুল হবে নিশ্চিত। বাংলা গদ্যের প্রথম বা বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কথোপকথন। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কথোপকথন 1801 সালে। কিন্তু বাঙালি কর্তৃক রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? বাঙালি কর্তৃক রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্রং। রচয়িতাকে রামরাম বসু 1801 সালে। এবং এটি সম্পর্কে আরেকটি প্রশ্ন প্রিলিমিনারিতে আসবে, বাংলা গদ্য রচিত প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা গদ্যে রচিত প্রথম বাংলা গদ্যে রচিত প্রথম জীবনী সাহিত্য। বাংলা গদ্যে রচিত প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা গদ্যে রচিত প্রথম জীবনী সাহিত্যটি হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য কার জীবনী? রাজা প্রতাপাদিত্য। জানেন তো, ওই যে যশোরের রাজা প্রতাপাদিত্য, 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। বাংলার যে 12 ভূঁইয়া, স্বাধীন 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া, ইসাখা মুসাখা এদের মত একজন যশোরের স্বাধীন রাজা প্রতাপাদিত্য, তার জীবন নিয়ে লেখা রাজা প্রতাপাদিত্য চরিত্রং। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কি মুদ্রিত গ্রন্থ। তো এই যে উইলিয়াম কেরি বাংলা গদ্য লিখলো, এবং ফোর্ট নিজে লিখলো না, যারা উইলিয়াম কেরির অবদান লিখবেন বাংলা সাহিত্যে। উইলিয়াম কেরি বাংলা গদ্য শুধু লেখেইনি, নিজে তো লিখেছে, আরেকটি গ্রন্থ লিখেছে ইতিহাস মালা। ইতিহাস মালা। উইলিয়াম কেরি রচিত গ্রন্থ দুটি, কি কি? একটি হচ্ছে কথোপকথন, একটি ইতিহাস মালা। কত সালে? 1812 সালে ইতিহাস মালা। 1812 সালে ইতিহাস মালা গ্রন্থটি উইলিয়াম কেরি লিখেছে। এর বাইরে উইলিয়াম কেরি অভিধান লিখেছে, তারপর কিছু পত্রপত্রিকা সমস্যা দেখে যাচ্ছি না। কিন্তু উইলিয়াম কেরি শুধু লিখেছে এটুকু তার কৃতিত্ব না, তিনি ফোর্ট উইলিয়াম কেরির অন্যান্য পণ্ডিতদের কি করেছে? লিখতে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। তাহলে উইলিয়াম কেরি নিজে লিখেছে, পাশাপাশি উইলিয়াম কেরি কি করেছে? উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের অন্যান্য যারা পণ্ডিত তাদেরকে লিখতে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, উৎসাহ দিয়েছে, এবং অন্যরা এমনি উৎসাহ দিয়েছে। কেন? পর্তুগিজ পাত্রী উইলিয়াম কেরি, যার ভাষা হলো পর্তুগিজ, সে যদি এদেশে এসে বাংলা শিখে বাংলা ভাষার সাহিত্য লিখতে পারে, অন্য পণ্ডিতরা চিন্তা করলে আমরা কেন পারবো না? এই যে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা। উইলিয়াম কেরি যখন লিখলো এবং অন্যদেরকে আদেশ দিল, অন্যরা আদেশে আদেশিত হয়ে, আদিষ্ট হয়ে, কিংবা অনুপ্রাণিত হয়ে, কেন উইলিয়াম কেরি যদি লিখতে পারে বাংলা সাহিত্য, তাহলে আমরা বাংলায় লিখতে পারবো না? ফলে উইলিয়াম কেরির অবদান শুধু কিন্তু লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি তার অনুপ্রেরণায়, উৎসাহ এবং আদেশে অন্যান্য পণ্ডিতরা কি করেছে? গ্রন্থ লিখেছে, যা বাংলা গদ্যের সূচনাকে সমৃদ্ধ করেছে। বাংলা গদ্যের সূচনা কাদের হাতে, কিভাবে? বাংলা গদ্যের সৃষ্টিতে উইলিয়াম কেরির অবদান। রিটেন আসবে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত তাদের লেখা গ্রন্থের নাম উল্লেখ করো। রিটেন আসবে ফোর্ট উইলিয়াম কলেজের 2 জন পণ্ডিত বা 4 জন পণ্ডিত একটি করে গ্রন্থের নাম উল্লেখ করো। তুলিতে আসবে কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন, কে ছিলেন না। নিচের পণ্ডিত ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের লেখা গ্রন্থ
কোনটি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের লেখা গ্রন্থ নয়। তাহলে বুঝতে পারছেন যে এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে দেখবেন বাংলাদেশের প্রায় সকল বিসিএস এর প্রিলিমিনারিতে কিন্তু কি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রশ্ন থাকবে। তো ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের নামের তালিকা আপনারা নিশ্চয়ই পাবেন। তবে যেহেতু রোজার মাস, আমাদের তারাবির নামাজের সময় হয়ে যাচ্ছে, তো কাজেই আমি কথা আর বাড়াচ্ছি না, কারণ অনেকে নামাজ পড়বেন, আমি নিজেও হয়তো পড়বো। কাজেই আমরা খুব বেশি ক্লাস দীর্ঘায়িত করছি না। রোজার মাসের জন্য বেশ কিছুদিন ধরে একটা উন্মুক্ত ক্লাস নিব, যাকে বিসিএস মনে করছি, কিন্তু সময়ের জন্য যে কোন সময় নিব আসলে, সারাদিন রোজা, সন্ধ্যার পর ইফতার করে আবার তারাবি, তারপরে নিলাম 1 ঘন্টা ক্লাস। আপনারা আশা করছি কিছু উপকৃত হয়েছেন। আর যদি প্রশ্ন থেকে দ্রুত করবেন, কোনো প্রশ্ন উত্তর থাকলে একটু দ্রুত করবেন। আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হচ্ছে জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি, জি, এটা আমার একটা গ্রুপ আছে, আমার জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। এই গ্রুপে আমরা এমনিতেই ক্লাস হয়তো ওইভাবে নেই না, কিন্তু প্রশ্ন উত্তর দেই। যদি কারো কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে এই গ্রুপে যুক্ত হতে পারবেন। তাহলে আমরা সেখানে আপনাদের প্রশ্ন উত্তর সম্পর্কে ধারণা দেব। জি, আচ্ছা। আর দুপুর 2টায় একজন সুপারিশ করছেন, আমরা যদি চেষ্টা করব যে আমার এই ক্লাসের বাকি অংশটা, আধুনিক যুগের বাকি অংশটা যদি আমি সম্ভব হয় দুপুর 2টার দিকে কোনো একদিন ঢুকবো, কারণ এই সময় আসলে ইফতার করে তারপর নামাজের মাঝে গ্যাপটা খুবই কম। আমরা চেষ্টা করব যে আরেকটা ক্লাস যদি চান আপনারা, তাহলে আমি যেখানে শেষ করলাম সেখান থেকেই আমি 2টায়, ঠিক আছে, দুপুর 2টায়, কালকে শনিবার তো কালকে হবে না, তাহলে আমি দেখি রবিবারে আমি চেষ্টা করব দুপুর 2টায় একটা ক্লাস করার জন্য। জি, 2টায় বা 2:30, জি 2টার পরে চেষ্টা করব। জি, আজকের ক্লাসটা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমি ঘোষণা দিয়ে দেবো, আমরা জাকির বিসিএস স্পেশালে চোখ রাখবেন, জাকির বিসিএস স্পেশাল আপনারা চোখ রাখবেন, আমরা সেখানে নোটিশ দিব। আর আমার এই যে গ্রুপটি আছে, আমি সেখানে মূলত কি করি, ছাত্রদের যে প্রশ্ন উত্তর, যেগুলো আমি ক্লাসে সবসময় সব প্রশ্নের উত্তর দেখা সম্ভব হয় না, ঠিক আছে, ফলে অনেক ক্লাস নিতে গেলে, অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে ক্লাসে হ্যান্ড পড়া হয়, অনেক প্রশ্নের উত্তর দেই না। ফলে একটা গ্রুপ করা আছে আমার, পার্সোনাল গ্রুপ, সেখানে আমি ছাত্রদের যে বিভিন্ন প্রশ্ন, অবশ্যই সময় সেই প্রশ্নগুলোর উত্তর দিই, আপনারা যুক্ত হতে পারবেন। জি, আর আমার নাম্বার 01718080712 এটা আমার পার্সোনাল নাম্বার। যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। 01712337554। তাকে জনক বলা হয় না কেন, যে যার থেকে গদ্য শুরু হয় তাকে জনক কেন বলা হয় না, এই উত্তরটি শুধু চমৎকার একটি প্রশ্ন, কিন্তু দিতে চাচ্ছি না কারণ টাইম ওয়েস্ট। তবে একটু সংক্ষেপে বলি, দেখেন, নাটক শুরু হয়েছে, নাটক শুরু করেছে কি মাইকেল, নাটকের জনক মাইকেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই প্রশ্নের উত্তরটা আগামী ভালো করে দেবো। তো যে নাটকের জনক মাইকেল, নাটক কি মাইকেলের লেখা শুরু করেছে? মাইকেলের আগে নাটক লেখা হয়নি? মাইকেলের আগে নাটক লেখা হয়েছে না হয়নি? চরণ সিকদারের ভদ্রার্জুন, জিসি গুপ্তের কীর্তিবিলাস, রামনারায়ণ তর্করত্নের কি পুলিনকুল সর্বস্ব। তাহলে মাইকেল মধুসূদন দত্তের আগে আরো 30টা নাটক লেখা হয়েছে। তাহলে মাইকেল কেন জনক? এখানে একটা কাহিনী আছে। বঙ্কিম, উপন্যাসের জনক বঙ্কিম, ঠিক কিনা? উপন্যাসের জনক বঙ্কিম, তাই তো? বঙ্কিমের আগে কোন উপন্যাস লেখা হয়নি? আল্লাহ দুলাল কি বঙ্কিমের আগে না পরে? আল্লাহ দুলাল পেরিসাদ মিত্র উপন্যাসের জনক। তাহলে লিখলে জনক না, যে লিখেছে প্রথম উপন্যাসের প্রথম রচয়িতাকে পেরিসাদ মিত্র। বাংলা সাহিত্যের উপন্যাস প্রথম লিখেছে কে? পেরিসাদ মিত্র, সেটা ঠিক আছে। জনক, জনক হতে হলে একটা বিশেষ কারণ থাকতে হবে। তো সেই কারণটা ব্যাখ্যা করতে যাব না, আগামী দিন। আপনাকে আমি তো এইটুকু বুঝতে সক্ষম হয়েছি যে উইলিয়াম ক্যারি প্রথম লিখেছে জনক না, জনক বিদ্যাসাগর। পেরিসাদ মিত্র প্রথম উপন্যাস লিখলেন, জনক কে? বঙ্কিম। নাটক প্রথম লিখলো যোগেশ চন্দ্র গুপ্ত, জিসি গুপ্ত, কীর্তিবিলাস, তারপরে লিখলো তারাচন্দ্র সিকদার, ভদ্রার্জুন। নাটকের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। কাজে জনক কেন, জনক কি কারণে জনক হয়? প্রথম লিখলে সে প্রথম লিখেছে, সেটি প্রথম লিখেছে আমি, প্রথম লিখেছে অমুক, সে প্রথম লেখক। জনক হতে হলে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলি আমরা আজকে আলোচনায় যাব না। আমরা ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি, আমরা 2-1-এ আরেকটি ক্লাস দুপুরে 2টার দিকে, ওই সময়টা একটু ফ্রি থাকবেন, দুপুরে খাওয়া দাওয়া থাকবে না। 2টার পরে 2টা 2:30টার দিকে কোন একটা সময় আমি ইনশাআল্লাহ রিসেন্ট অতি দ্রুতই আমরা নোটিশ দিয়ে
আমরা ক্লাসটি নিব। তাহলে চোখ রাখবেন জাকির বিশেষ স্পেশালে, চোখ রাখবেন আমার ব্যক্তিগত সাইট জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতিতে, আর আমার ব্যক্তিগত নাম্বারটি দিয়ে রাখলাম, প্রয়োজন মনে করলে কথা বলবেন, ঠিক আছে? আর আমাদের রিয়াদ স্যারের যে ম্যাথ কোর্সটি চলছে, সেখানেও রিয়াদ স্যারের সাথে যোগাযোগ করলে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যাপারে আপনারা জানতে পারবেন। আর আমার নিজের একটি সাহিত্যের গ্রুপ চলছে, সাহিত্যের কোর্স চলছে, ঠিক আছে? সাহিত্য কোর্স, সেখানে আপনারা যুক্ত হতে পারবেন। এখনো ভর্তি হওয়া যাচ্ছে সাহিত্যের কোর্সটাতে। আপনারা চাইলে যদি আপনারা সাহিত্যের কোর্সে ভর্তি হয়ে যেতে চান, তাহলে আপনারা এখনো জাকির বিশেষ স্পেশালে ঢুকে নোটিশ থেকে দেখে আপনারা ভর্তি হতে পারবেন। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।